হ্যালো বন্ধুরা, আমি চিত্রিতা বিয়ন্ড সানডে নিয়ে আরো একটি সপ্তাহে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ দিই আপনাদের সাপোর্টের জন্য। আপনারা যদি না থাকতেন ওই পারে, আজকে এই পারে আমাদের এই অনুষ্ঠানের সেই বার্তা কখনো বাকি মানুষদের কাছে পৌঁছে যেত না। আর প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আমার সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছে। আর এই বিশেষ অতিথি তার কিন্তু একটা পরিচয় রয়েছে। সেই পরিচয় হচ্ছে যে তার নাম, তার বাবা বা তার পিতৃ পরিচয় বাদ দিয়েও তিনি আমাদের পালকের ছোটবেলাকার বন্ধু। আর তার জীবনও ছোটখাটো একটি গল্প, কারণ তিনি কর্পোরেটে দীর্ঘ বছর সার্ভ করবার পরে তিনি একজন ব্যবসায়ী এবং একজন বিশ্বাসী ব্যবসায়ী, আর সেখান থেকে তিনি এখন একজন পাদ্রী। আর আজকে তার সাথে আলাপ করব, তার জীবনের বিভিন্ন গল্প শুনবো, আর আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোনো প্রফেশনে, যে কোনো সেক্টরে আপনি থাকতে পারেন, কিন্তু খ্রিস্ট আপনার জীবনে একটি পরিকল্পনা রেখেছে, সেটিকে ভুললে চলবে না। আর একটু সময় নষ্ট না করে আসুন আজকে আলাপ করে নি আমাদের বিশেষ অতিথির সঙ্গে। ওয়েলকাম দাদা তোমাকে। আর খুব ভালো লাগছে যে তুমি আজকে আমাদের এখানে অতিথি হিসাবে এসেছো। তোমার সাথে যদিও খুব বেশি দিনের পরিচয় নয়, কিন্তু তোমার নাম বা তোমার পরিচয় আগে থেকে আমার জানা ছিল এবং কখনো ভাবিনি যে এভাবে আড্ডা দেওয়ার সুযোগ হবে। কিন্তু আজকে মনে অনেক কোয়েশ্চেন রয়েছে, জানবো। আর যখন অফ ক্যামেরায় আমরা আড্ডা মারছিলাম তখন আমি শুনলাম যে তুমি কর্পোরেটে আগে ছিলে, আর কোইন্সিডেন্টালি একই ব্র্যান্ডে আমরা একসময় কাজ করেছি, একে অপরকে চিনতাম না। সেটাও খুব মজার বিষয়। আজকে বিশেষ করে তোমাকে আমি স্বাগত জানাতে চাই আমাদের বিয়ন্ড সানডের একটা এপিসোডে। আজকে মূলত আমরা আলোচনা করব যে তুমি যেহেতু একটা অন্য পুরো প্ল্যাটফর্ম থেকে এসেছো, মিনিস্ট্রি করছো এখন খুব ভালোভাবে আমি জানি, কিন্তু সেই বিষয়ে কিছু জানার থাকবে, জিজ্ঞাসা করব। তার আগে জানতে চাই বিশেষ করে এই মুহূর্তে তোমার পরিবারে কে কে রয়েছে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ যে তুমি আমাকে এই শোতে মনে করেছো যে আমি এই শো এর পার্ট হতে পারি, তাই জন্য ধন্যবাদ। বাবা অলরেডি এই শোয়ে অলরেডি ছিল, তো আমার একটু আইডিয়া হয়ে গেছে যে কি বৃত্তান্ত। আর কারেন্টলি যদি তুমি জিজ্ঞাসা করো আমার পরিবারে কারা আছে, তো মা বাবা, দে আর দ্য ফাউন্ডেশন, তারা আছে। ওয়াইফ, শি ইজ অলসো অ্যান এন্টারপ্রেনার। আমাদের একটা সালন বিজনেস আছে, আমাদের একটা ফুড বিজনেস আছে। উই আর ইনটু কর্পোরেট কিচেন আমরা রান করি। আর ওটা ছাড়া দুটি মেয়ে, বড় মেয়ে এখন গুরগাঁওতে আছে, শি ইজ স্টাডিং BBA ইন HM হসপিটালিটি ম্যানেজমেন্ট। আর ছোট মেয়ে সবে ক্লাস 8-এ উঠলো, সে লামার্টসে পড়ে। আর এটা ছাড়া আমাদের এক দিদি আমাদের সাথে থাকেন। আমার একদম ছোটবেলা থেকেই সে দিদি প্র্যাকটিক্যালি আমাদের সাথেই এসছে, তো আমরা তাকে আলাদা করি না, প্রায় আমাদের পরিবারেরই সে অংশ। তো আমরা প্র্যাকটিক্যালি এই কজনই আছি পরিবারে। ভেরি সিগনিফিকেন্টলি বিবলিক্যাল নাম্বার অফ 7। ওয়ান্ডারফুল। আর তার সঙ্গে তো খ্রিস্টিয়ার একটা বৃহৎ পরিবারের অংশ তোমরা রয়েছে, তো যে কারণে আঙ্কেল একটা রেনাউন্ড নাম আমাদের খ্রিস্টীয় সমাজে, এবং একটা হিস্ট্রির অনেকটা অংশ উনি দেখেছেন। এজি মন্ডলীর সঙ্গে বিশেষ করে উনি জড়িয়ে রয়েছেন, অনেক মধুর স্মৃতি, অনেক এমন মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার এটা একটা খুব মনের কৌতূহল জানার যে বাবার তো অনেক কিছু ছেড়ে স্যাক্রিফাইস করে জায়গাটাকে বাবাকে তৈরি করে নিতে হয়েছে, এবং তিনি একজন সম্ভ্রান্ত পরিবার থেকে এসেও তিনি জীবনে অনেকটা উত্থান পতন দেখেছেন খ্রিস্টের প্রেমে। কিন্তু তুমি তো অনেকটা প্রিভিলেজড, তুমি তো বাবা অনেকটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সেই জায়গাটাতে তুমি এসেছো। তো এটা যেমন একটা পজিটিভ পয়েন্ট রয়েছে, সামহাও এটা একটা নেগেটিভ পয়েন্টও কিন্তু থাকে, যে একটা প্রেশার থাকে। তুমি এই বিষয় নিয়ে কি বলতে চাও, মানে এরকম কখনো অনুভব করেছো? স্পাইডারম্যান মুভিতে যেমন বলে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। সো আই গেস ওটা একখানা ফ্যাক্টর। আর যেমন এক্ষুনি তুমি বললে যে ওনার যে রেপিউটেশন, ওনার যে অরা, উনি অনেকটা তৈরি করে গেছিলেন, সেই এক্সপেকটেশনে আসতে গেলে বা সেই ফিল্ডটা যে তৈরি করে দিয়েছেন সেখানে যেতে গেলে অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। টু বি ভেরি অনেস্ট, আমি আমার এডুকেশনাল যে পড়াশোনা বেশিরভাগটাই অ্যাসেম্বলিজ অফ গডে করেছি। আর যেহেতু উনিও অ্যাসেম্বলিজ অফ গডে ছিলেন, একটা বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা, আমি যদি ক্লাসে দুবার কাশিও হতো সেই খবরটাও কিন্তু বাবার কাছে পৌঁছে যেত।
তো একটা সাধারণ ছেলে ক্লাসে বড় হচ্ছে, দুষ্টুমি করছে, সেই সুযোগটাই আমি পাইনি, কারণ আমার প্রত্যেক স্টেপে মনে হতো যে এইবার বোধহয় খবরটা ওখানে পৌঁছে যাবে। আর এই কারণেই আমি সমস্ত কিছু খুব ক্লোজলি দেখতে পেয়েছি। অ্যাসেম্বলিজ অফ গড চার্চকে ক্লোজলি দেখেছি, পাস্টারদের লাইফকে ক্লোজলি দেখেছি। ইনিশিয়ালি সমস্তটাই 18 রয় স্ট্রিট থেকে হতো, আর আমার বাড়ি ছিল এলিয়ট রোডে। তো পাস্টারদের আনাগোনা, দেওয়ার ভিজিটেড অ্যাট এভরি লাঞ্চ মিল, তো তাদের সাথে আমাদের কথাবার্তা চলতোই। আর সেই ক্ষেত্রে ওই এক্সপেকটেশনটা হয়তো আমি নাও মিট করতে পারি বলে আমি কোনোদিন চাইনি যে আমি কোনোদিন পাদ্রী হব। আর আরো অনেক কিছু ফ্যাক্টরস ডেফিনেটলি প্লে করে। আমার নিজের ভেতরে একখানা জিল ছিল যে শুধু যে পাদ্রী হয়ে আমি মিনিস্ট্রি করব তা নয়, মিনিস্ট্রি বাইরে থেকেও করা যায়। আমি যদি কোনো কর্পোরেটে কোনোদিন নাম করি, সেখান থেকে আমার যে স্যালারি আসবে আমি সেটাও দিতে পারি, সেটাও মিনিস্ট্রির কাজে ব্যবহার হতে পারে। আমি আমার যে ইনফ্লুয়েন্স হবে সেই সার্কেলে, আমি সেটাকে ইউজ করতে পারি তাদের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছাতে। তো শুধু যে আমি পাদ্রী হয়ে বা একটা চার্চের সাথে জড়িত হয়ে মিনিস্ট্রি করতে পারি সেটা নয়। আর আমি সেই হিসাবেই কোনোদিন এটা চিন্তা করিনি যে আমি অ্যাসেম্বলিজ অফ গড চার্চে চাকরি করব, বা আমি সেখানে এসে বাবার যে তৈরি করা ক্ষেত্র সেখানে আমি জয়েন করব। একটা সময়ও এসেছিল, আমি আমার পড়াশোনা কমপ্লিট করার পরে আমি মোস্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলাম। সেই সময় আমার সুযোগও দেওয়া হয়েছিল, আমায় বলা হয়েছিল যদি আমি চাই তাহলে আমি এজির আইটি ডিপার্টমেন্টে যাতে জয়েন করি। কিন্তু আমি সেই সময় চাইনি যে ওই একই জায়গায় আমার বাবা যেখানে আছে সেখানে আমি কাজ করতে। আর আমি চেয়েছিলাম না, আমি বাইরে চলে যাব, আমি আইটি ফিল্ড অনেক ভাস্ট, আমার এজিতে থেকে দরকার নেই, আমি বাইরেও যেতে পারি। সেই জন্য আমি সেখানে চলে গেছিলাম। তো আই থিঙ্ক দ্যাট উড আনসার ইউর কোয়েশ্চেন, যে ইট ইজ আ মিক্সড আনসার এট দ্য এন্ড অফ দ্য ডে, যে ইট গিভস ইউ দ্য পজিটিভস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেগেটিভস। থ্যাংক ইউ দাদা এটা শেয়ার করার জন্য। আর এটা সঙ্গে সঙ্গে আমার মাথায় নেক্সট যে কোয়েশ্চেনটা এলো, যে তোমার যে দুটো মেয়ে রয়েছে, তো যেই জায়গাগুলো হয়তো তোমার ক্ষেত্রে ছোটবেলায় তুমি সাফার করেছো, অনেক সময় হয়তো বলতে পারোনি, কারণ জেনারেশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন জেনজি সবাই আমরা তাদেরকে নিয়ে ভাবি যে তাদেরকে কিছু বোঝানো যায় না। তো তুমি দুজন জেনজি সন্তানের বাবা, এবং অনেক জায়গায় হয়তো অনেক ক্ষেত্রে তোমার বাবা তোমার মা যেভাবে তোমাকে ছোটবেলা থেকে বড় করেছে, যে স্পেসটা হয়তো তুমি পাওনি, কোথাও গিয়ে কি এরকম মনে হয় যে আমি যে জিনিসটা পাইনি সেই জিনিসটা আমি আমার মেয়েদেরকে দেবো, বা আমি যে প্রেশারটা হয়তো অনুভব করেছি সেটা যাতে ওদের উপরে সেই প্রেশারটা না থাকে? টু সার্টেন এক্সটেন্ট ইয়েস, টু সার্টেন এক্সটেন্ট নো। কারণ আমি খুব মজা করে বলি, আমি বলি যে আমরা হচ্ছে সেই জেনারেশন যারা বাবা মার কথাবার্তা শুনে বড় হয়েছি, আর এখন বাচ্চাদের কথাবার্তা শুনে চলি। তো ওই ট্রানজিশন জেনারেশনটাই আমরা। আর বিকজ আমরা সেই ট্রানজিশন জেনারেশন, আমরা দুজনকেই ব্যালেন্স করতে শিখে গেছি। আমরা বাবা মাকেও নিয়ে চলি, আর আমরা আমাদের সন্তানদেরকেও নিয়ে চলি। আর সত্যি সত্যি বলতে গেলে এখনকার জেনারেশনে এইভাবে 7 জন একটা পরিবারে একসাথে থাকা ইজ নট ভেরি ইজি। কিন্তু আমরা এই জন্যই থাকতে পারছি বিকজ উই নো হাউ টু ব্যালেন্স বোথ অফ দেম। আর আমরা সেটা করতে পেরেছি। আর সেটা আমার মনে হয় না শুধু নিজের জ্ঞানে বুদ্ধিতে সম্ভব। when Christ is the center of the family, যখন ঈশ্বরকে একটা পরিবারের কেন্দ্রবিন্দু তৈরি করা হয়, সেটা এটাকে সাহায্য করে। একটা ছোট্ট আমি এখানে পয়েন্টার বলতে চাই। আমার ওয়াইফ, শি ইজ আ বিজনেস উইমেন, শি ইজ অলসো ইনটু মিনিস্ট্রি, আর সে একটা স্যালন হ্যান্ডেল করে, আমার রেস্টুরেন্ট বিজনেসটাও খানিকটা সে দেখে। সে যখন সন্ধ্যেবেলা বাড়ি ফেরে, আমি যখন আমার কাজ থেকে বাড়ি ফিরি, অনেক সময় বাবা মারাও তারা বাইরে থাকলে তারা ফেরে, আমরা কিন্তু পরিবার হিসাবে একসাথে সবাই বসে আমরা আমাদের নোটস এক্সচেঞ্জ করি, আজকে কার দিন কেমন কাটলো আমরা ডিসকাস করি। আর তারপরে আমরা ফ্রেশ হয়ে রাত্রেবেলা সবাই মিলে একবার উই স্পেন্ড টাইম ইন প্রেয়ার। আর আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য ফ্যামিলি। আ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার। আর সেই জন্য আমরা সেই জিনিসটা আমাদের বাচ্চাদেরও ইনকালকেট করতে পেরেছি, তারাও সেই পদ্ধতিতে বেড়ে উঠেছে। and I think that is very important in any family today, and that is one of the takeaways I want to share today with the entire
people who are watching us over this episode. থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর মেনশনিং দিস, কারণ আজকে ডেটে আমরা মন্ডলীতে অনেক সময় দেখতে পাই পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং অনেক জায়গাতে গিয়ে মানুষের একটা অভিযোগ যে একে অন্যকে তারা সময় দিতে পারছে না, কিন্তু ব্যস্ত সময়ের মধ্যেও এটা একটা ডিসিপ্লিন যে একসঙ্গে আসা এবং প্রার্থনা করা। এবং আমি শুনে খুব ভালো লাগলো এটা যে তোমরা এখনো এত সুন্দর সময় কাটাও। এবং এরপরে আমার মাথায় যে কোয়েশ্চেনটা আসছিল, একটু দুষ্টুমি তো আমার মাথায় সবসময়ই চলে, যে রেভারেন্ড আঙ্কেল যখন আমাদের এখানে এসেছিলেন, বা আমি জানি যে আমার পালকের অ্যাকচুয়ালি বিশেষ করে তার জন্মের আগে হয়তো তিনি রেভারেন্ড পেয়েছেন, এত একজন প্রাচীন মানুষ, আর তার একটা ইমেজ রয়েছে, তিনি খুব হাসি খুশি কিন্তু আবার এক জায়গায় তিনি কঠিন, কিন্তু বাবা হিসেবে তিনি কেমন, সেই খ্রিস্টের প্রেম কি তিনি তার পরিবারে তার সন্তানদের উপরেও সেই একইভাবে দেখান? তার প্রথম পালকত্ব তার পরিবার, যে পরিবারে কেমন হিসেবে ছিলেন? ভেরি ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু সত্যি কথা হচ্ছে যে হি ওয়াজ এ ভেরি স্ট্রিক্ট ফাদার। বাড়িতে একটাও কাঠের রুলার ছিল না, সবকটাই ভাঙা হয়ে গেছিল। মানে বেশিরভাগটাই আমারই মানে উপরে ভেঙেছে। কিন্তু সেটার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা নয়, সেটা হচ্ছে যে এখনো যদি মাকে জিজ্ঞাসা করা হয় যে আমার ডাক নাম জয়, জয় কাকে বেশি ভালোবাসে, মা সবসময় বলবে যে ও বাবাকেই বেশি ভালোবাসে, ও বাবারই পথে চলতে চায়। তো ইট ওয়াজ নট অ্যাবাউট ডিসিপ্লিন। অনেক সময় কি হয় যে অ্যাজ আ পাস্টোরাল লাইফ এখন আমিও দেখি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড স্ট্রেসেস অন ইউ। সমস্ত প্রবলেমের সলিউশন লোকে আমাদের কাছেই এসে খোঁজে, আর তারপরে সারাদিন যখন আমরা ডিফারেন্ট লোকজনদের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলে যখন ফ্যামিলিতেও এসে মনে হয় যে একই ধরনের প্রবলেম এখানেও আছে, তখন ফ্রাস্ট্রেশনটা অন্য কোথাও না বেরালে ফ্যামিলির উপরেই বেরায়। তো এখন আমার মনে হয় যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে অনেক সময় ফ্রাস্ট্রেশনটা হয়তো আমার উপরে চলে আসতো, কিন্তু তার সাথে একটা প্রেশারও ছিল। এখনকার জেনারেশন আর তখনকার জেনারেশন অনেকটা আলাদা ছিল, আর সেই সময় দ্য ওয়ার্ড ডিসিপ্লিনও খুব আলাদা ছিল। ডিসিপ্লিন মানে সেই সময় ছিল যে তাকে বকে মেরে, আজকালকার যেমন আমরা পুরো পদ্ধতিটাই চেঞ্জ করে দিয়েছি। আজকাল বাচ্চাদের বোঝাতে আমরা কেএফসি তে নিয়ে গিয়ে বসে কেএফসি খাওয়াতে খাওয়াতে তাদের সাথে ডিসকাস করি। তো অবভিয়াসলি ওনাদের জেনারেশন ওয়াজ বেবি বুমার্স, দে ওয়ার নট জেনারেশন এক্স ওয়াই অর জি। তো ওই জন্যে I have no regrets. He was strict, at the same point out he was very loving. যদি রুলার ভাঙতো আমি জানতাম বিকালবেলা বা পরদিন আমার জন্য কোনো একটা গিফট আসছে, তো সেটাও আমি খুব শিওর ছিলাম। তো অনেক সময় খুশিও হতাম যে আজকে যখন রুলার ভেঙেছে তাহলে বিকালে আমি একটা কিছু পাবো, তো সেটার জন্যও আমি চেয়ে বসে থাকতাম। ঠিকই তাই, কৌশিক মৈত্র হয়তো কৌশিক মৈত্র হতো না যদি না পাস্টর আঙ্কেল আপনাকে মারধর করতো বা বকাবকি করতো। ছোটবেলায় ওই শাসনটা ডেফিনেটলি দরকার। আমি শুনেছি যেহেতু আমার পালক রেভারেন্ড সুদীপ দাস, যিনি এই চ্যানেলের ওনার, যার উদ্যোগে এই বিয়ন্ড সানডের অনুষ্ঠান, তিনি আপনার ক্লাসমেট ছিলেন, ছোটবেলায় আপনারা একসঙ্গে স্কুলে পড়েছেন, তো যদি সেই বিষয়ে কিছু শেয়ার করেন। ডেফিনেটলি পাস্টার সুদীপ, সাধারণত আমি ওকে সুদীপই বলি, পাস্টার সুদীপ আর আমি আমরা একসাথেই পড়াশোনা করেছি। আর আজকে সকালে যখন আমরা বসে ডিসকাস করছিলাম, আমি বললাম যে মাঝে মাঝে খুব ভালো মনে হয় যে আমাদের একই ক্লাস থেকে, একই সেকশন থেকে আমরা 4 জন বেরিয়ে এসেছি যারা মোটামুটি এখনো অ্যাসেম্বলিজ অফ গড চার্চের সাথে জড়িত আছি। খুব কম এটা দেখা যায়। আর এটা ছাড়া আরো 2 জন বন্ধু আমাদের আছে যারা একজন স্কুলে আছেন, একজন চার্চের সাথে জড়িত আছেন। কিন্তু আমরা সবাই যে একসাথে ছিলাম, আমরা কোনোদিন এটা রিয়েলাইজ করিনি যে নিয়ারলি 30-35 ইয়ার্স পরেও আমরা একসাথে এইভাবে কোনো না কোনো ভাবে ঈশ্বরের কাজ করতে পারবো। তো দ্যাট ওয়াজ ওয়ান মোটিভেশন ফ্যাক্টর। আর আরেকটা জিনিস হচ্ছে, ছোটবেলা আমাদের প্রত্যেকেরই দুষ্টুমি থাকে, পাস্টার সুদীপেরও ছিল, আমাদেরও ছিল, আমরা স্কুলে করতাম। আর তার সাথে আমরা স্কুলের ক্লাসরুম ছাড়া বাইরে অনেক বেশি থাকতাম, নট বিং পানিশড, কিন্তু আমরা সবকিছুতে ইনভলভ থাকতাম। স্কুলের ব্যান্ড হোক, স্কুলে গান হোক, স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফট হোক কিংবা নাটক হোক, তো বিভিন্ন ভাবে আমরা একসাথে দুজনে বড় হয়ে উঠেছি। বাট সেই সময় আমিও কোনোদিন ভাবিনি স্কুলে থাকাকালীন যে ডাউন দ্য লাইন আমি পাস্টার সুদীপকে দেখবো, যে সুদীপ আমরা একসাথে দুষ্টুমি করতাম সে পাদ্রী হয়ে যাবে। আমি কোনোদিন এটাও ভাবিনি যে আমি একদিন পাদ্রী হয়ে যাব। সো আলটিমেটলি সবার অবদান আছে, বাবার অবদান তো ডেফিনেটলি, কিন্তু আমার মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশ্বরের ডাক যেদিন আসবে সেদিন কিন্তু আপনাকে সেদিন ছাড়া দিতেই হবে। তাই আমি কর্পোরেট লেভেল ছেড়েও
যখন আমি কলকাতায় ফেরত এলাম পোস্ট প্যান্ডেমিক, আর আমি অলরেডি এমডিএফ পারসিউ করছিলাম, আমি 2018-তে এমডিএফ করা শুরু করেছিলাম, বাট উই গট ইনটু আ কনস্ট্রেন্ট, তারপরেই করোনা এসে গেল। তো সেই সময় থেকে ঈশ্বর আমায় আস্তে আস্তে তৈরি করছিল যাতে আমি তার কাজে আসতে পারি, আর নেভার নোয়িং যে একদিন আমিও সেই ঈশ্বরের কাছেই চলে আসব, ঈশ্বরের কাজে আমি চলে আসব, শুধু বিজনেসম্যান হয়ে নয়, শুধু কর্পোরেটের লোক হয়ে নয়, কিন্তু ঈশ্বরেরও ফুল টাইম ওয়ার্কার হয়ে আমরা সবকিছু করতে পারবো, সেটাও ভাবিনি। আর তখন আমি এটাও জানতাম না যে হ্যাঁ একদিন পাস্টার সুদীপ, আমি আর বাকি বন্ধুরা আমরা একসাথে ঈশ্বরের সেবা করব। সো আই গেস ইট ইজ মোর টু দ্য কল অফ দ্য গড। ঈশ্বর যখন ডাকেন আপনাকে তার ডাকে সাড়া দিতেই হয়, না হলে ঈশ্বর ঠিক আপনাকে নিয়েই আসবেন। কিভাবে নিয়ে আসবেন সে আমরা জানি না, কিন্তু তিনি যখন ডাকবেন আপনাকে সাড়া দেওয়া উচিত। আর এটাই আরেকটা মেসেজ আমি ছেড়ে যেতে চাই। আজকে আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন, ঈশ্বর যদি আপনাদের মনে কথা বলেন, ঈশ্বর যদি আপনাকে ডেকেছেন, আপনি সেই ডাকটাকে ইগনোর করবেন না, কিন্তু ঈশ্বরের ডাকে আপনারা সাড়া দিন। আজকের বক্তা কিছু জিজ্ঞাসা করার আগেই এত সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করছে, আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন এই এপিসোড দেখে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে প্লিজ লিখে জানান, কেমন লাগছে সেটা জানাবেন, কোথা থেকে দেখছেন আপনারা সেটা জানাবেন। আর আজকে একদম শেষ সময়ে আমরা অনুষ্ঠানে চলে এসেছি। জাস্ট লাস্ট আমি চলে যাওয়ার আগে দাদার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো, যেটা তুমি তোমার কথা বলার মধ্যে যখন বলছিলে, বারবার এই জিনিসটা বলছিলে যে কর্পোরেটের মধ্যে থেকে বেরিয়ে এসে আজকে আমি পাদ্রী হবো কখনো ভাবিনি। ঈশ্বর যখন ডাকে সেটা আমরা আগে থেকে সত্যি কেউ জানি না। আমরা অনেক মানুষ রয়েছি, আমি শিওর আপনারাও এরকম রয়েছেন যাদের জীবন ঈশ্বর বদলে দিয়েছে। শুরু করেছিলাম আমরা এক রাস্তায়, শেষ করবো হয়তো আরেক রাস্তায়। আমরা কেউ জানতাম না আমাদের ভবিষ্যৎ কি হবে, কিন্তু এখন আমরা দাঁড়িয়ে অতীত যখন দেখি সেটাকে মেলাতে পারি না। কিন্তু আমার বিশেষ করে প্রশ্ন তোমার কাছে এই কারণে, যে কারণে বললাম আমি নিজেও কর্পোরেট থেকে এসে আজকে ফুল টাইম মিনিস্ট্রি করছি। সেখানে গিয়ে একটা সময় আমার মনে হতো যে মিনিস্ট্রিতে তারাই থাকবে যারা পাদ্রী, পালক, পুরোহিত, তারা হচ্ছে রবিবার দিন প্রচার করবে, তারা মানুষের বাড়ি গিয়ে প্রার্থনা করবে, এবং আমরা সারা সপ্তাহ কাজ করব, রবিবার দিন ইভেন্টে আসবো, 1-2 ঘন্টা আরাধনা করব, হাত তুলবো, বাড়ি ফিরে যাব। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যখন বিভিন্ন মিনিস্ট্রিতে যুক্ত হয়েছি, বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি, আমার কোথাও গিয়ে মনে হয়েছে এই জগতে একটা কমি রয়েছে, যে আমরা আমাদের খ্রিস্টকে রবিবার দিন নিয়ে ওখানেই রেখে দিয়ে তারপর সারাটা সপ্তাহ কাটাই, তাকে আর আমরা ক্যারি করি না। বিয়ন্ড সানডে অনুষ্ঠানটা সেখান থেকে শুরু করা, যে রবিবারের বাইরেও কিছু একটা জীবন রয়েছে, সানডে চার্চের বাইরে বা পাদ্রী পুরোহিতের জীবন বাদ দিয়েও আমরা মিনিস্ট্রি করতে পারি। তোমার অভিজ্ঞতা কি? এবং আজকে যারা আমাদের বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে, যারা হয়তো কর্পোরেটে রয়েছে, যারা হয়তো বুঝতে পারছে না যে ঈশ্বর তাদের জীবনেও কোনো হয়তো আহ্বান রেখেছে, হয়তো তাদেরকে ঈশ্বর ডাকেনি ফুল টাইম মিনিস্ট্রিতে, কিন্তু সেখানে তারা কাজের জায়গাতে থেকে বা কর্পোরেটে অনেক টাকা রোজগার করেও তারা মিনিস্ট্রি করতে পারে। তুমি এই বিষয়ে কি ভাবো, কি বলতে চাও? এইমস তাদের বেসিক যে আইডিয়া সেটা হচ্ছে বিলিভার্স মেক্স বিলিভার্স, চার্চেস প্লান্টস চার্চেস। আর একটা মেষ পালকের দায়িত্ব যেমন তার মেষকে গাইড করা, পাদ্রী হিসাবে বা কোনো স্পিরিচুয়াল লিডার হিসাবে বা অর্গানাইজেশনাল লিডারশিপে থেকে আমাদের কাজ হচ্ছে সেইটা করা। কিন্তু বেসিক গ্রাউন্ড লেভেলে কাজ কিন্তু আমাদের বিশ্বাসীদের। আর যেটুক সেই কাজটা আমাদের বিশ্বাসীদের, আমরা প্রত্যেকেই ইনভলভ হতে পারি। এটা একটা মাইন্ডসেট যে আমি কর্পোরেটে কাজ করছি, আমি ঈশ্বরের কাজ করতে পারবো না। খুব সিম্পল, আমরা কিন্তু শুধু প্রার্থনা করেও ঈশ্বরের কাজ করতে পারি। আমরা ইন্টারসিড করতে পারি অন্য অপরের জন্য, সেটাও কিন্তু ঈশ্বরের কাজ করা। তো ঈশ্বরের কাজ করার পরিধিটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু আমাদের চিন্তাধারার পরিধিতে অনেকটা ছোট। আর সেই জন্য আমরা ভাবতে পারি না যে কর্পোরেটে থেকে আমি কি করতে পারি, আমি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি। আমাদের চিন্তাধারা শুধু যে আচ্ছা আমি যদি ভালো মাইনে পাই, আমার টাইদ ভালো হবে, ঈশ্বরের কাজ হবে, কিন্তু আমরা নিজেকে সেখানে পিকচার করি না। তো আই উইল আর্জ এভরিবডি, সবাই একবার নতুন ভাবে চিন্তা করুন, একটা নতুন চিন্তায় আসুন যে আমি আমাকে এই বড় পিকচারে অ্যাজ আ মেষ হিসাবে আমি কি করে আরেকটা মেষ নিয়ে আসতে পারি। যদি আমরা সবাই সেই চিন্তাধারায় চলে আসি, আজকে কিন্তু আমাদের এটা চিন্তা করতে হবে না যে পালক কিভাবে কি করবে, বা আমাদের এই ধমন ক্ষেত্রে লোকজন কম আছে। কারণ আমরা যদি সবাই সেই কাজটা নিয়ে নিই, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো দ্য গ্রেট কমপ্লিশন, যেটা হয়তো আমরা দেখি যে আমাদের যে গ্রেট কলিং দেওয়া আছে সেটা
কমপ্লিট হতে চলেছে। ভীষণ সুন্দর একটা আড্ডার মধ্যে দিয়ে আজকে একটা সুন্দর সময় আমরা কাটালাম। আমি বিশ্বাস করি আজকে সোমবার, কর্মক্ষেত্রে হয়তো বাড়িতে বসে আপনি আমাদের এপিসোড শুনছেন, কিন্তু একটু তার মধ্যেও যেন একটা আলাদা রকমের ছোঁয়া আপনার দিনে আজকে এই এপিসোডটা দিতে পেরেছে। আর আজকের যে অতিথি আমাদের সঙ্গে ছিল, তার সঙ্গে একটা সুন্দর আড্ডার পরে আমি চিত্রিতা চলে যাব, কিন্তু পরবর্তী সপ্তাহে আবারও ফিরে আসব বিয়ন্ড সানডে নিয়ে। আপনাদের এত ভালোবাসা আমাদেরকে ভরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই শো যখন শুরু হয়েছিল আমরা কখনো ভাবিনি যে আমরা এত দূর পর্যন্ত আসতে পারবো, কিন্তু আপনাদের ভালোবাসায় আমরা আরো এনকারেজ হচ্ছি নতুন নতুন গেস্টদেরকে নিয়ে আসতে। আপনারও কাছে যদি কোনো সাক্ষ্য থাকে, আপনিও যদি চান আপনার স্টোরি সকল মানুষের কাছে পৌঁছে যাক, নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন না। এর বাদেও অ্যাসেম্বলিজ অফ গড চার্চ বেঙ্গলি শাখার আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, অ্যাসেম্বলিজ অফ গড বাংলা, আর সেখানে আপনারা ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন আমাদের বিভিন্ন ইভেন্টস এর জন্য। আর আমাদের মন্ডলী 125 পার্ক স্ট্রিট প্রত্যেক রবিবার দিন এখানে আরাধনাতে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের পথে চলবেন আর ঈশ্বরে বিশ্বাস রাখবেন। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।